আজকের ব্লগে আমরা চলে এসেছি ভারতের অন্যতম প্রাচীন ও পবিত্র এক নগরীতে, যার বাতাসে বাতাসে ভেসে বেড়ায় রাধে রাধে সুর। হ্যাঁ, আজ আমরা ঘুরে দেখব শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা। এখানে আমরা ঘুরে দেখব শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির, দ্বারকাধীশ মন্দির, বিশ্রামঘাট, আর তার সাথে খাবো মথুরার বিখ্যাত প্যারা, বিখ্যাত লস্যি। আপনি যদি ইতিহাস ভালোবাসেন কিংবা শ্রীকৃষ্ণের লীলা উদযাপনে বিশ্বাসী হন, তবে এই শহর আপনাকে মুগ্ধ করবেই। তবে চলুন প্রথম থেকে দেখে আসি ব্লগটা, কিন্তু মথুরা না, ব্লগটা শুরু হচ্ছে আগ্রা থেকে। এই সকাল সকাল আমরা এখন বেরিয়েছি ব্রেকফাস্ট করতে। সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে স্নান করে ভালো জামা কাপড় পরে সবাই মিলে বেরিয়ে গেছি। ব্রেকফাস্টটা করব, করে মথুরার উদ্দেশ্যে রওনা দেব। আজকে তো আমাদের এখানে তো প্ল্যান নেই, মথুরাই যাব। হাঁটাহাঁটিও একটু করবো, ব্রেকফাস্টও করবো, আর লাস্টে একটু আগ্রাটাকে দেখেও নেব। হাঁটতে হাঁটতে আমরা আবারও চলে এসেছি আমাদের সেই একই ক্যাফেতে। আসলে ক্যাফেটার যেমনই সুন্দর চা, তেমনই সুন্দর তার অ্যাম্বিয়েন্স। আর কালই তোমরা দেখলে এখানে ময়ূরের বিশাল আনাগোনা। ওই দেখো, বলতে বলতেই চলে এসেছে ময়ূর। আসলে এখানে প্রায় প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ক্যাফেতেই তাদের নিজস্ব ময়ূর আছে। কিন্তু জানো, এখানে ময়ূরদের কোথাও আটকে রাখা হয় না, বরং তারা যাতে তাদের নিজস্ব সৌন্দর্য সকলের কাছে এই পৃথিবীর বুকে মেলে ধরতে পারে, তাই তাদেরকে মুক্ত পরিবেশে রাখা হয়। দেখেছো কি সুন্দর করে ডাকছে? আসলে সেই ঘরে ঢোকার পারমিশন চাইছে। আর ওই দেখো, বলতে বলতে ঢুকেও গেল ঘরের ভেতর। চা খেতে খেতে সকালের এই সুন্দর আর স্নিগ্ধ পরিবেশ এনজয় করার মজাটাই আলাদা, তাই এটা আমরা একদিনও মিস করিনি। এই এখন আমরা ট্রেন চেক আউট করে লাগেজ সব লাগেজ নিয়ে রিসেপশনে বসে আছি। আমার ছেলে আর আমার হাজব্যান্ড গেছে গাড়ির খোঁজে। এখান থেকে এখন মথুরায় যাবো বলে সকাল থেকে এখানে খুব রোদ উঠে যায়, কিন্তু বলে না, মনে যদি আনন্দ আর উৎসাহ থাকে তখন কোনো রোদ কেন, কোনো কষ্ট বলো কিছুই মনে হয় যে কোনো পরিস্থিতিতে আমাদের সেখানে পৌঁছাতে হবে, আনন্দ করতে হবে। তখন এই কষ্ট, রোদ, ওগুলোকে তো মনে রাখলে আমি সেই আনন্দটা করতেই পারবো না। এই জন্য আমরা মোটামুটি এখন বেলা খুব হয়নি, এখন সকালে 10টা, 9:30 বাজে। এখন কত দেখতে চাই, ওই জন্য আমরা বেরিয়ে পড়বো উদ্দেশ্যে। এটুকুই বলা। ওরা গাড়ির খোঁজে গেছে, এই এলেই তারপরে লাগেজ নিয়ে আমরা সব রওনা দেবো। আর রিসেপশনে বসে আছে। ব্রেকফাস্ট কমপ্লিট, সব কমপ্লিট। সকালবেলায় সব তাড়াতাড়ি করে নিয়েছিলাম, স্নান ফান সব সব একদম ফার্স্ট হয়ে গেছে। এখন শুধু জাস্ট মথুরা যাওয়ার অপেক্ষা, মথুরাকে দেখার আগ্রহ। যেটা উদ্দেশ্য করে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম মথুরা বৃন্দাবন, সেইটাকে দেখার অপেক্ষা। ঠিক আছে, তাহলে তোমাদের গাড়িতে উঠে নিই, তারপর দেখা হচ্ছে। আমরা আজকে সকালে বেরিয়ে পড়েছি সব মথুরার উদ্দেশ্যে, শ্রীকৃষ্ণ জন্মভূমি। ব্রেকফাস্ট হয়ে গেছে সবার, ব্রেকফাস্ট শেষ, এবার মথুরার উদ্দেশ্যে রওনা দিলাম। চলো, শ্রীকৃষ্ণ গাড়ি বুক করে নিয়েছি, অটোও ছিল, এই অটোতে বসাবে না এই গরমে, তাই জন্য এসি গাড়ি করে যাচ্ছি, যাতে অন্তত ভালোভাবে কটা দিন সুস্থভাবে নিজেরাও থাকতে পারি, যে যাই উদ্দেশ্যে যাচ্ছি, ঘুরবো বেড়াবো সেটাও করতে পারি। ওই জন্য অটোতে না গিয়ে গাড়িটাই প্রেফার করবো। এখানে গাড়ি ঘোড়া একটু এক্সপেন্সিভ আছে, ভালো করে দরদাম করে নিতে হবে। আর মথুরায় গিয়ে দেখা হবে। তো যেমনটা তোমরা শুনলে, আমরা যাচ্ছি গাড়ি করে আগ্রা থেকে শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরার উদ্দেশ্যে। আর বাইরের এই সুন্দর পরিবেশ দেখার সাথে একটু গান চললে কেমন হয়? सांसों को सांसों में ढलने दो जरा,
सांसों में ढलने दो जरा, धीमी सी धड़कन को बढ़ने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम हम तुम। आँखों में हमको उतरने दो जरा, बाहों में हमको पिघलने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम हम तुम। মথুরায় এসে রুমে জাস্ট লাগেজটা রেখেই আমরা বেরোচ্ছি আশেপাশটা ঘুরতে। এখানের প্রত্যেকটা গলি, প্রত্যেকটা রাস্তায় যেন শ্রীকৃষ্ণের শৈশবকালের সমস্ত স্মৃতি আজও বহন করে চলেছে। আর জানো তো, এখানে প্রত্যেকটা হলিডে হোমে, প্রত্যেকটা রুমে এরকম রাধা মাধবের সুন্দর বিগ্রহ বা মূর্তি রাখা রয়েছে। দেখো, এটা হচ্ছে পোত্রাকুণ্ড। তো তোমরা তো নামটা শুনলেই, এবার বলি এর পেছনের একটা মিষ্টি গল্প। দ্রাপর যুগে অত্যাচারী রাজা কংস মাতা দেবকী ও বাসুদেবকে যে কারাগারে বন্দি রেখেছিলেন, সেই কারাগারের একমাত্র কুণ্ড হলো এই পোত্রাকুণ্ড। কিন্তু এটি যে সে কুণ্ড নয়, কুণ্ড থেকে 3 কিলোমিটার দূরে থাকা যমুনা নদীর জল মাটির তলা দিয়ে বিশেষ সুড়ঙ্গের মাধ্যমে এই কুণ্ডের সাথে সংযোগ তৈরি করে রেখেছিলেন, যাতে জল সবসময় পরিষ্কার থাকে। কারাগারের ভিতর শ্রীকৃষ্ণের জন্মের পর মা দেবকী এই কুণ্ডের জলে সেই সদ্যজাত কৃষ্ণের পোশাক ও কাঁথা ধুয়েছিলেন। ব্রজের ভাষায় শিশুর ব্যবহারের কাপড়কে পোত্রা বলা হয়, সেই থেকেই এর নাম পোত্রাকুণ্ড। এইটা হচ্ছে সেই শ্রীকৃষ্ণ জন্মভূমি। আমাদের হোটেল থেকে খুবই কাছে, বলতে গেলে 2 মিনিটের হাঁটা পথ। 2 মিনিটও না, 2 মিনিট বেরোলাম, হাঁটা পথ, এর ভেতর দিয়ে আমাদের হোটেলে সোজা চলে যেতে হবে শ্রীকৃষ্ণ জন্মভূমিতে। এখন আমরা দুপুরে খাবারটা সেরে নিই, তারপর আমরা হাঁটতে হাঁটতে এই জায়গায় যাব। একটু রোদের তাপটাও কমুক। দুপুরে খাওয়া দাওয়া আমরা এখানেই সেরে ফেললাম, একদম ট্রেডিশনাল মথুরার জন্মভূমির ভেজ থালি। কেমন ছিল তারপর খাওয়া দাওয়া? আমাদের কলকাতায় সিদ্ধ চাল, এখানে আতপ চাল, আবার নতুন একটা এটা খেলাম, জানি না ছাল। ছাল, এটা আমাদের কলকাতা হয় না। আমরা দই খেয়েছি, কিন্তু দইয়ের সঙ্গে শশা মিশিয়ে, শশা দইও আমরা নিয়েছি আজকে। কিন্তু এখানে শশা মিশিয়ে, মশলা মিশিয়ে যেটা নতুন জিনিস, এটাও নতুন আতপ। এখানে মানুষের যে ব্যবহার করতে পারে, হ্যাঁ, দোকানটা খুব ভালো। ইভেন প্রাইসগুলো সবই খুব অ্যাফোর্ডেবল প্রাইস, একদম তীর্থযাত্রীদের জন্য একদম উপযোগী। প্রাইসগুলো এখানে দেখা যাচ্ছে। এই গেট থেকে ঢুকেই একদম সামনে পড়বে ডানাতে, আরও অনেক দোকান আছে, গেলে জানা যাবে। বাট আমরা সামনে তখন তাড়াহুড়ো ছিল, সামনে এটাই পেয়েছি এবং দোকান আমাদের খুবই ভালো লেগেছে, খুবই ভালো। লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমরা যে হলিডে হোমে ছিলাম, ঠিক তার পাশেই ছিল এই রেলওয়ে স্টেশনটি। আমরা সব আবার বিকেলবেলা বেরিয়েছি না একটা দিন হয় না মথুরা ঘুরতে, একটু ভাত টাত খেয়ে নিয়ে বিশ্রাম করে নিয়ে। সূর্যের তাপটাও একটু কমেছে এখন, এবার একটু ঘোরা যাক। আমরা যাব এবার মথুরার সমস্ত বিখ্যাত মন্দিরগুলো একটু ঘুরে দেখতে, কিন্তু তার আগে এখানকার বিখ্যাত দুধ চা যে খেতেই হবে, তাই আর কেউ দেরি করিনি, যে যার হাতে তুলে নিয়েছি। দেখো,
শুধু দুধ চা কেন, এখানকার দই, লস্যি, ছাশ, মালাই, কুলফি সবই অসাধারণ খেতে। চা খাওয়াতে হয়ে গেল, এবার আমরা যাচ্ছি দ্বারকাধীশ মন্দিরে। আর ওখানে আশেপাশে যা যা আছে, কংসকা কোয়লা, তারপর বিশ্রাম ঘাট, সব এই দেখবো। এই তো এবার আমরা যাচ্ছি দ্বারকাধীশ মন্দির। ইয়েস, ভালোই লাগবে। বিকেলের পড়ন্ত রোদে মথুরার প্রকৃতি যেন এক অদ্ভুত শোভায় সেজে উঠেছিল। মনে অফুরন্ত আনন্দ ও ভক্তি নিয়ে যমুনাকে পাশে রেখে টোটো করে আমরা মন্দিরের দিকে এগিয়ে চলি। মথুরা যেন আমাদের এখনো সেই কৃষ্ণের বাল্যকাল মনে করিয়ে দেয়। সেই মাঠে গরু চড়ে বেড়ানো, ছেলে মেয়েদের মাঠে ধুলো উড়িয়ে খেলা, ময়ূরের ডাক, কোথাও গিয়ে সবই যেন আমাদের কৃষ্ণের কথা মনে করিয়ে দেয়। মথুরার বিকেল কোনো আধুনিক শহরের বিকেল নয়, এটা হলো ক্লান্তিহীন, শান্ত ও ভক্তিরসে ভেজা এক টুকরো শাশ্বত গ্রাম, যেখানে আধুনিকতার কোলাহল নেই, আছে শুধু এক অদ্ভুত নিস্তবতা আর বাতাসে ভেসে বেড়ানো এক চিরন্তন প্রেমের গল্প। ঠিক যেন আমাদের চেনা রূপসী বাংলারই আরেক রূপ, যা আজও কৃষ্ণের স্মৃতিকে বুকে নিয়ে বেঁচে আছে। আর চারিদিকের এই প্রকৃতির শোভা দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আর এই হলো সেই যমুনা নদী যেটি পেরিয়ে পিতা বাসুদেব কৃষ্ণকে গোকুলে রেখে এসেছিলেন। এটি হলো সেই যমুনা নদী যেই নদীতে কৃষ্ণ কালিয়ানাগ দমন করেছিলেন, এবং এটি হলো সেই যমুনা নদী যার তীরে কৃষ্ণ তার সখাদের সাথে খেলতেন, এবং গোপীদের সাথে কৃষ্ণের বিখ্যাত সেই রাসলীলা এই নদীর অববাহিকাতেই ঘটেছিল। এই যে আমরা অটো থেকে নামলাম, দ্বারকাধীশ মন্দিরে যাব। এই পথ ধরেই যেতে হবে 500 মিটার। প্রথম মথুরা এসে আমরা, এটা আমাদের প্রথম তীর্থস্থান ভ্রমণ করব। এত সুন্দর শুনেছি, তো আজকে নিজের চোখে দেখবো। এখন এই সোজা রাস্তা পথ ধরে যেতে হবে। এই যে এইদিকে যমুনা নদী, এইদিকে রাস্তা, এই ভালোই লাগছে বিকেলবেলা। এই আমরা এখন দ্বারকাধীশ মন্দিরে যাচ্ছি। অটো থেকে নেমে বা দিকে যমুনা নদী, কি সুন্দর টলটল করছে জল, দেখে মনটা পুরো ভরে গেল। একদিকে এরকম যমুনা নদী, আর পথ ধরে আমাদের এখন হেঁটে যেতে হবে 500 মিটার। খুব ভালো লাগছে, বিকালবেলা তো এখন হাঁটতে ভালোই লাগছে। মথুরার অন্যতম প্রধান এবং জনপ্রিয় মন্দির হলো দ্বারকাধীশ মন্দির। যদিও মন্দিরটি মথুরায় অবস্থিত, কিন্তু এর নির্মাণের পেছনে রয়েছে মারাঠা সাম্রাজ্যের গোয়ালিয়রের রাজপরিবারের বড় অবদান। মন্দিরের গর্ভগৃহে কৃষ্ণের যে রূপটি পূজা করা হয় তা বেশ অনন্য। এখানে ভগবান কৃষ্ণকে তার দ্বারকানাথ বা দ্বারকার রাজা রূপে কালো মার্বেল পাথরের তৈরি চতুর্ভুজ মূর্তিতে দেখা যায়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মথুরার এই মূল বিগ্রহের আদি রূপটি শ্রীকৃষ্ণের প্রপৌত্র মানে গ্রেট গ্র্যান্ডসন বজ্রনাভ প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। এই আমরা সব কীর্তন করলাম সন্ধ্যাবেলায়। মন্দিরের নামটা বলো? দ্বারকানাথ মন্দিরে। এই যে পেছনে সব কীর্তন করলাম, পুজো দিলাম সবাই মিলে। খুব ভালো হয়েছে। এবার আমরা গেছি পুজো দিকে, ওই সময় কীর্তনটা শুরু হয়েছে, আর বেশ কিছু কীর্তনও করলাম, বেশ ভালো লাগলো। একসঙ্গে সবাই মিলে রাধা নাম করা যে কি আনন্দ, সেটা নিজেই বুঝতে পারে। হ্যাঁ, খুব ভালো লাগলো আজকে। এর পরিবেশটা ভেতরে ঠিক আছে, খুব একটা অনেকটা জায়গা, অনেক বড় একটা জায়গা, মোটামুটি যা যা পরিকাঠামো রয়েছে ঠিকই আছে। कृष्ण गोविन्दा हरि मुरारी वृन्दावन अन्तः सञ्चारी कृष्ण गोविन्द
এখন চলে এসেছি আমরা বিশ্রাম ঘাটের আরতি দেখতে ও যমুনার মায়ের পুজো দিতে। এই দেখো আমার হাতে আরতির থালা আর দুধ। এখানে যমুনা মাকে দুধ খাওয়ানো হয়। প্রতিদিন সন্ধ্যায় যখন এখানে আরতি শুরু হয় তখন পুরো পরিবেশটাই বদলে যায়। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् পুজোটা কমপ্লিট। এবার আমরা আবার কৃষ্ণের জন্মভূমিতে যাচ্ছি। এখানটা কমপ্লিট হয়ে গেছে। একটু মার্কেটটাও ঘুরলাম, তারপর বিশ্রাম ঘাটে গেলাম, কৃষ্ণের জামা কিনলাম, যমুনাকে পুজো দিলাম বিশ্রাম ঘাটে, দ্বারকাধীশটা ঘুরলাম। এগুলো করে এবার আবার কৃষ্ণের জন্মভূমির কাছে যাচ্ছি। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। মানে এত ভিড় যে মানে এত লোক রোজ ডেইলি পুজো দিতে আসছে বিশ্রাম ঘাটে, এত লোক। আর এখানে মার্কেটটাও এত জমজমাট। এটা কৃষ্ণের জন্মভূমির রাস্তা ধরে আমরা যাচ্ছি, সামনে গেট। আর দুপাশে এরকম মার্কেট। আর এই হচ্ছে সুন্দর লাগছে। আর এই হচ্ছে আরেকটা গেট। আর সামনে একটা গেট। এটা সামনের গেট আর এটা হচ্ছে পিছনের গেট। আর এই হচ্ছে মন্দির। আর এখানে হচ্ছে মার্কেট। এই আমাদের শ্রীকৃষ্ণ জন্মস্থানটা দেখে বেরোলাম। কেমন লাগলো? খুব ভালো। ভেতরে ছবি তোলা অ্যালাউন, মোবাইল অ্যালাউন, এগুলো ছবি তুলতে পারলাম না, কিন্তু দেখে চোখ দিয়ে দেখে মন ভরে গেল। এত সুন্দর, এত মানে মনে তৃপ্তি। এগুলো হচ্ছে মনে তৃপ্তি হওয়া দৃশ্য, চোখ জুড়ানো, মন জুড়ানো দৃশ্য। এত সুন্দর পুরনো দিনের এই জিনিসগুলো মানে গল্পের মতো জেনেছিলাম আগেকার দিনে মা ঠাকুমা দিদিমাদের কাছ থেকে। সেই ভেতরে সবটা আছে। কৃষ্ণ যে দেখবো, কৃষ্ণ যে কারাগারে বন্ধ করে রেখেছিল, তারপর ওকে ওর বাবা নিয়ে গেছিল এখান থেকে, মানে সবটা এখানে খুব সুন্দরভাবে গোয়ার ভেতরে দেখানো আছে। 10 টাকার টিকিট দিয়ে গোয়ার ভেতরে করে কৃষ্ণের লীলা খেলাগুলো দেখা, সমস্ত কিছু সবটা। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ইভেন ভেতরে যখন কৃষ্ণ নাম হচ্ছে মনটা তো শান্ত ওই যে লাগছে। সবার সঙ্গে মিলে কৃষ্ণের নামও এখানে করলাম, কৃষ্ণকে সবার সঙ্গে একটা একা করা, একটা ঠাকুরের মন্দিরে নিজের ঘরে করা, মন্দিরে সবার সঙ্গে রাধে রাধে হরে কৃষ্ণ নাম করা একটা আলাদা শান্তি। আমাদের রাতের ডিনার ডান। এবার আমরা একটু লস্যি খেতে এসেছি। লস্যি এখানে অনেক লস্যি পাওয়া যায়, অনেক ধরনের, বহুত ভিড় আছে। দেখি কোন লস্যিটা ভালো লাগে। কেসার লস্যি খাওয়ার ইচ্ছা আছে। চলো খাই। কি কি নিয়েছো বলো? হ্যাঁ, তুমি দুটো নিয়ে বসেছো? দুটো নিয়ে তোর আছে, আমার আছে, এই জন্য। তা খেয়ে বলো কেমন? রাতে খাবারের পর এটা ডিনার হয়ে গেছে, এখন ডিনারের পরে আর মথুরা এসে দুধের জিনিস খাবো, সেটা কি হয়? এটা श्रीखंड और ये खीर, ये दही। মথুরা এসে দুধের জিনিস খাবো না, সেটা হয়? সেই दो नंबर ही जगह, 2 नंबर
ওই যে মা বাবা একটু দেখছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, এবার যাওয়ার সময় মার্কেটে একটু ঘুরে যাচ্ছে। আমি আর আমার মেয়ে এখন যাচ্ছি পেছনে, সামনে বাপ আর ছেলে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে করে হাঁচি ডিনার করে হাঁটাও হচ্ছে, ঠাকুরের জায়গা দেখা হয়। চারিদিকে শুধু মন্দির, চারিদিকে শুধু মন্দির। আমরা যেখানে আছি তার আশেপাশে চারিদিকে মন্দির। এই যে খেতে খেতে খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর লস্যিও খেলাম, তোমাদের দেখালাম। এবার এখন আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি। তারপরে বাড়িতে গিয়ে একটু মোবাইল করবো, একটু গল্প করবো, দেন তারপর শুয়ে পড়বো। সকালবেলা অনেক জার্নিও তো যাচ্ছে না। নতুন কোনো জায়গায় যাওয়া যায় কিনা দেখবো। ঠিক আছে, গুড নাইট। টাটা। এই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। চাও খাবো একবারে। আজকে ডে 3। ডে 3 চা খেয়ে ব্রেকফাস্ট করে এখানে কাছাকাছি মথুরার যে মন্দিরগুলো আছে সবগুলো দেখবো। এই দেখো কত গরু এখানে। মানে ঘর থেকে যে আমরা আমাদের হোটেলের পাশেই এটা, মানে বাছুর এখানে ছিল। প্রত্যেকের বাড়িতেই প্রায় কম বেশি গরু আছে, গরু বাছুর সব। সন্ধ্যাবেলা দেখ এই লাইটগুলো জ্বললে তখন রাস্তাটা কত খুব সুন্দর ভালো লাগে। লাগে এখানে রাস্তার ধারে খুব সুন্দর লাইট আছে, এখন আস্তে আস্তে সব দোকানগুলো খুলছে, খুলছে সবে সকাল তো সবে, তাই জন্য সবে খুলছে। তো দেখি সব ব্রেকফাস্ট খোলা করি, চাটা খাই, তারপর একটু মন্দিরগুলো ঘুরবো। কাছাকাছি মন্দিরগুলো ঘুরবো। মথুরা এখন অতটা রোদের তাপ নেই, এখন সেরকম কিছুই নেই। এখন ঠিকই লাগছে। এখন হ্যাঁ, সকালের রোদ্র তো বেলাটা বাড়লে একটু রোদটা লাগে গায়ে। 10টা-11টার পর। 10টা 11টা নয়, 11টা 12টা নাগাদ। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু এই 8টা 8:30 বাজে, এখন কোনো অতটা আবার লাগছে না। 4টের পর থেকে বিকাল 4টের পর থেকে একদম ঠিকঠাক, একদম ঠিক একদম ঠিকঠাক। ওই যে দুপুরের অত তেজটা আর থাকে না। চলো। আমরা যেহেতু কৃষ্ণের জন্মভূমি মন্দিরের একদম পাশেই ছিলাম, তাই আমাদের হলিডে হোম থেকে বাকি মন্দিরগুলো সব হাঁটা পথ। যেহেতু আমাদের সবারই স্নান টিফিন সব হয়ে গেছে, তাই হাতে সময় নিয়ে মন্দিরগুলো সব ঘুরে দেখছিলাম। তারপর বেরিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা রওনা দিলাম গোকুলের উদ্দেশ্যে। ও হ্যাঁ, যেহেতু বিকেলে রওনা দিয়েছিলাম, তাই বেরোনোর আগে সবাই চাও খেয়ে নিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি শ্রীকৃষ্ণের শৈশবের লীলাভূমিতে গোকুল। কংসের কারাগার থেকে রক্ষা করতে বাসুদেব সদ্যজাত কৃষ্ণকে যমুনা পার করে গোকুলে রেখে দিয়ে আসে, আর তখন থেকেই এই স্থানের মহিমা শুরু। খেয়ে দিয়ে টোটো করে বেরিয়ে পড়েছি, একটু আজকে খেতে দেরি হয়ে গেল। যাই হোক, এই আবার আমরা বেরিয়ে পড়েছি টোটো করে। এখান থেকে টোটোটা আমরা রিজার্ভই করে নিতে হলো, যে এরা গোকুলে যাবে, গোকুলে গিয়ে আমাদের ঘোরাবে, যে সেখান থেকে আবার এই জন্মভূমিতে ফেরত আনবে। আমরা প্রথমে কৃষ্ণ যেখানে জন্মেছে সেটা প্রথমে দেখলাম, ওখানে ছিলাম, ওটা দেখলাম। এবার কৃষ্ণ যেখানে বাল্যকালটা কাটিয়েছে সেটা দেখতে যাচ্ছে। কোথায় সে ছিল, কোথায় সে বড় হয়েছে, কোথায় সে গোশালা, বাল্যকালের স্মৃতি, যেখানে রাধাকৃষ্ণ হয়েছিল, দেখা হয়েছিল, সেই সময় মানে ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত যা যা করেছে সেটা গোকুলে করেছে। ওর বাল্য জীবনে সেটা দেখতে যাচ্ছি। জন্মস্থানে আমরা ছিলাম, ওখান থেকে গোকুলে যাচ্ছি, তার বাল্যকাল স্মৃতি দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেই যমুনা নদীর বাঁধ, এই নদীর দিকে চলে গেছে। এদিকেও বিভিন্ন বড় বড় গেট রয়েছে এই বাঁধগুলো। এখন জল কম। এটা করে কৃষ্ণকে মাথায় করে নিয়ে গিয়ে তারপরে গোকুলে নিয়ে এসেছে। বাসুদেব এতে করেই মাথায় করে কৃষ্ণকে নিয়ে পার হয়েছিল এই নদীর পক্ষে। আর এখানে আমাদের টোটো ড্রাইভার দাদা সব গাইড করে দিচ্ছিলেন, যে কোথায় কি হয়েছিল, কিভাবে হয়েছিল সব কিছু। আর এই কুণ্ডটির মহিমা হলো, এটির জল সারা বছর সবজে ও ঘোলাটে লাগলেও জন্মাষ্টমীর দিন এই জলের রং হয়ে যায় সাদা। মনে হয় কুণ্ডতে জল না, দুধ ভরা রয়েছে।
শোনা যায় কৃষ্ণ ছোটবেলায় এই কুণ্ডে বহুবার স্নান করেছিলেন, তাই তার লীলা এক এখানে বিরাজমান। তাই গোকুলে এই কুণ্ডকে ঘিরেই জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। আমরা এখন যাচ্ছি গোকুলের প্রধান দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে। আমরা যেমনটা সবাই জানি যে গোকুলের সাথে কৃষ্ণের লীলার কোনো শেষ নেই। কংসের পাঠানো বহু রাক্ষস ও অসুরকে শ্রীকৃষ্ণ এই গোকুলেই বধ করেছিলেন। তার মধ্যে আমরা সবাই জানি পুতনা রাক্ষসী, শঙ্কাটাসুরের কথা। এই ভবনেরই একটি গোশালায় শ্রীকৃষ্ণ ও বলরামের নামকরণ উৎসব সম্পন্ন করা হয়েছিল। আর এই গোকুলেই কৃষ্ণ তার পালক মাতা যশোদা আর পিতা নন্দের স্নেহে বড় হয়ে ওঠেন। তার মাখন চুরি, বন্ধুদের সাথে খেলাধুলা, দুষ্টুমি সবই এই গোকুলেই স্মৃতি হয়ে আজও থেকে গেছে। আর এই কথা বলতে বলতে আমরা চলে এসেছি গোকুলের নন্দভবন বা নন্দমহল, যা চৌরাশিয়া খাম্বা নামেও পরিচিত। এই ভবনটিকে চৌরাশিয়া খাম্বা বলা হয় কারণ পুরো মন্দিরটির কাঠামোটি প্রায় 84টা পাথরের স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দ্রাপর যুগে দেবতার দিব্য স্থপতি ভগবান বিশ্বকর্মা স্বয়ং নন্দ মহারাজের জন্য এই সুন্দর প্রাসাদটি নির্মাণ করেছিলেন কৃষ্ণ থাকার জন্যে। এবং এই নন্দভবনের প্রাঙ্গণেই শ্রীকৃষ্ণ বিষাক্ত স্তন্যদানকারী পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। এছাড়া শঙ্কটাসুর বধের ঘটনাটিও এই ভবনের আঙিনাতেই ঘটেছিল। আর গোকুলে রাস্তায় মাঠে ঘাটে ময়ূরদের এরম ছড়াছড়ি। কৃষ্ণ যেখানে, ময়ূর তো সেখানে থাকবেই। আর আমরা এখন এসে পৌঁছলাম রমন রেতি। রমন শব্দের অর্থ আনন্দ বা খেলা করা এবং রেতি শব্দের অর্থ বালু বা বালি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দ্রাপর যুগে বাল্যকালে ভগবান শ্রীকৃষ্ণ তার ভাই বলরাম এবং রাখার বালকদের সাথে এই স্থানের পবিত্র বালিতে মনের আনন্দে খেলাধুলা করতেন। শ্রীকৃষ্ণের চরণের স্পর্শে ধন্য এই বালিতে ভক্তরা আজও এক অদ্ভুত আনন্দ অনুভব করেন। ভক্তদের বিশ্বাস এই স্থানের ধূলিকণা বা বালিতে স্বয়ং শ্রীকৃষ্ণের শক্তি ও আশীর্বাদ মিশে রয়েছে। তাই এখানে আসা পুণ্যার্থীরা ভক্তি ভরে এই বালিতে গড়াগড়ি দেন, যা রেতি স্নান নামে পরিচিত। মনে করা হয় এই বালিতে গড়াগড়ি দিলে মনের অহংকার দূর হয় এবং শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি গভীর হয়। বর্তমানে যদিও এই স্থানটি একটি বিশাল এবং সুন্দর আশ্রম প্রাঙ্গণ হিসাবে গড়ে উঠেছে। এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত, সবুজ ও কোলাহল মুক্ত। जो है अलबेला मद नैनो वाला, जिसकी दीवानी बिजली हर वाला, वो किसना है, वो किसना है, वो किसना है, वो किसना है, किसना है। जो है अलबेला मद नैनो वाला, जिसकी दीवानी ब्रिज की हर वाला, वो किसना है, वो किसना है, वो किसना है, किसना है। प्यार में डूबी, प्यार में खोही, प्यार की धुन में जागी न सोही। प्यार में डूबी, प्यार में खोही, प्यार की धुन में जागी न सोही। दुनिया से है वो अनजानी, सब कहते हैं प्रेम दीवानी। किसना से मिलती है भूल के हर बंधन, हो किसना की माला की जपती है वो जोगन।
এই রমন রেতির ঠিক পিছনেই রয়েছে একটি বিশাল এবং অত্যন্ত সুন্দর গোশালা, যা এখানকার প্রধান আকর্ষণ। রমন রেতির এই গোশালাটি বেশ বড় ও এখানকার পরিবেশ এতটাই শান্ত ও পরিচ্ছন্ন যে দেখলে মন ভালো হয়ে যায়। যেহেতু শ্রীকৃষ্ণ নিজে একজন গোপাল অর্থাৎ গরুর রক্ষক ছিলেন, তাই এই গোশালায় এলেই দাপর যুগের সেই আবহ যেন চোখের সামনে ভেসে ওঠে। ভক্তরা এখানে এসে পরম শান্তিতে গরুদের সাথে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। আর আমরা এখন চলে এসেছি মথুরা ব্লগের একদম শেষ পর্যায়ে। তো এই ছিল আমাদের মথুরার চমৎকার জার্নি। আশা করি ব্রজের এই ঐতিহ্য আর সংস্কৃতি আপনাদেরও দারুণ লেগেছে। কিন্তু আমাদের জার্নি যে এখানেই শেষ নয়, আমরা যাব কাল বৃন্দাবন। আজকে তো গোকুল দেখা কমপ্লিট, কাল সকালে আমরা রওনা দেব বৃন্দাবনের উদ্দেশ্যে।